এইখানে এইখানেই এইখানেই জয়ন্তবাবু আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি। জয়ন্তবাবু একটা প্রশ্ন করতে চাইছি। জয়ন্তবাবু আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জয়ন্তবাবু, আপনি যে সুন্দর বিশ্লেষণ করছেন এটা খুবই ভালো লাগছে, এবং এইরকম একটা বিশ্লেষণ আমাদের এখানে হচ্ছে কলকাতা টিভিতে। সেই সূত্রেই আমার মনেও কতগুলো প্রশ্ন আসছে। দেখুন, ইরান কিন্তু ভারতের দীর্ঘদিনের বন্ধু। সে আগের যে আমল ছিল, অর্থাৎ এই আয়াতুল্লাদের আমলের আগে যে আমল ছিল, সেই সময়ে যেমন আমরা ৭১-এর যুদ্ধটা দেখেছি, পাকিস্তানের সাথে ৭১-এর যুদ্ধ দেখেছি। এখন অনেক ক্লাসিফাইড ডকুমেন্টস বেরোচ্ছে যেখানে তখন আমেরিকা চেয়েছিল যে ইরানের থেকে সাহায্য করা হোক তৎকালীন পাক সরকারকে, কিন্তু ইরান শেষ পর্যন্ত তেমন কোনো সাহায্যই করেনি। সেই কথাটা যদি মনে করি, তখন আমেরিকা একেবারে পাকিস্তানের পক্ষে ছিল সেই ৭১-এর যুদ্ধের কথা। তারপরে যখন অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ বারে বারে কাশ্মীর ইস্যুতে ভারতকে বেকায়দায় ফেলবার চেষ্টা করেছে, তখন অনেক সময় দেখা গেছে যে ইরানের একটু ভিন্ন স্বর, সেইটা ভারতকে অনেকখানি অ্যাডভান্টেজ দিয়েছে। এছাড়াও ভারত তার থেকে যে ক্রুড পেট্রোলিয়াম আমদানি করে বা নানান ব্যাপারে ইরানের সঙ্গে ইদানিং একটু বাধাপ্রাপ্ত হয়েছে নানান নিষেধাজ্ঞার কারণে, কিন্তু এই যে দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্কটাকে মান্যতা দিতে এবং সেই অনুযায়ী অন্তত মৌখিকভাবে সরকারের পজিশন হিসেবে ইরানের ওপরে যে একতরফা ইসরায়েলের হামলা, সেটাকে তীব্র স্বরে বিরোধিতা ভারত কেন করতে পারছে না? আমি দুটো দিক আপনাকে একটু অনুরোধ করব যে একটু যদি আলোকপাত করেন। একটা হচ্ছে, এটা কি ভারতের অভ্যন্তরীণ বাধ্যবাধকতা, অর্থাৎ যে হিন্দুত্বের লাইন নিয়ে এই বর্তমান কেন্দ্রীয় সরকার চলছে, তার পক্ষে কি এরকম একটা কনফ্লিক্টে একটা মুসলিম দেশ এবং আরেকটি অমুসলিম দেশ, সেখানে একটা মুসলিম দেশের কে পুরোপুরি সমর্থন করাটা কি ভারতের অন্দরের রাজনীতির পক্ষে একটা সমস্যা তৈরি করতে পারে? এক। দুই হচ্ছে আরেকটা ইন্টারন্যাশনাল সিচুয়েশন, যেখানে আরব দুনিয়া এবং ইরানের চারপাশে যে আরব দেশগুলো রয়েছে, তাদের সকলের সাথে তো ইরানের সম্পর্ক খুব মধুর নয়, খুবই কমপ্লেক্স সেই সব সম্পর্কগুলো। কিন্তু সেই সব দেশগুলোর সাথেও ভারতের সম্পর্ক অনেক ক্ষেত্রেই ভালো, এবং ভালো পরিমাণ বাণিজ্য হয়, লেনদেন হয়, আদান প্রদান হয়। তাদেরকেও খুব একটা চটাবে না, এই রকম একটা চিন্তাও কি ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রকের মধ্যে বড় ভূমিকা পালন করছে? কি মনে হয়? আমি একটু ভিন্নভাবে দেখি। তার কারণ আমি একটা জিনিস দিল্লিতে এই বিদেশ মন্ত্রক মানে প্রায় 40 বছর ধরে কভার করে দেখেছি, ভারতের এই চীন যেরকম, চীন বাংলাদেশ নিয়ে তাদের কি অবস্থান, এটা এক কথা বলা যায়। তার কারণ সবসময় কিন্তু স্টেটমেন্ট করে প্রকাশ্যে চিৎকার করে, যেটা ডোমেস্টিক পলিটিক্সে হয়, নির্বাচনী রাজনীতিতে হয়, সবসময় কূটনীতিতে আমাকে যতই পপুলার ডিমান্ড থাকুক, আমাকে আমার সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ, যেরকম ট্রাম্প যেরকম সব এন্ড অফ দ্য ডে আমেরিকার স্বার্থ দেখে, আজকে কিন্তু আমি যদি এই মন্ত্রী ভারতের স্বার্থ আমাকে দেখতে হবে, তাহলে আমি একটা পাড়ার মাস্তানের মতো চিৎকার করে শুধুমাত্র ঘোষণা করলে, মানে বিজেপির তো মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করার কথাই নয়, সেখানে কংগ্রেসের পক্ষে অনেক সোজা ছিল। ইসরায়েল যখন মনমোহন সিংকে ইরান যেতে বারণ করেছিল, কেননা দিল্লিতে ইরানের জঙ্গিরা ইসরায়েল এম্বাসিকে অ্যাটাক করেছিল দিল্লির রাজপথে, এটা সত্ত্বেও আমি গেছিলাম সেবার মনমোহন সিং এর সাথে ন্যামের সম্মেলনে যোগ দিতে সফরসঙ্গী হিসেবে, এবং তখন মনমোহন সিং শুনলো না ইসরায়েলের কথা এবং সেখানে গেল এবং বলল আমি ইরানকে বন্ধুত্ব আমি হারাতে পারবো না, এবং সেখানে তিনি গেলেন এবং তা ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রেখেই। এইখানেই মজাটা, যে নরেন্দ্র মোদী কিন্তু যখন ইউক্রেন আর রাশিয়ার প্রবল যুদ্ধ, মানে একদম সেই বাইডেনের সময় থেকে ন্যাটো যখন ঝাঁপিয়ে পড়েছে, ট্রাম্প তো এসে বরং মীমাংসার কথা বলল, কিন্তু যখন যুদ্ধ হচ্ছে তখনও কিন্তু রাশিয়ার সঙ্গে নরেন্দ্র মোদী কিন্তু সম্পর্ক কিছুতেই খারাপ করতে রাজি হননি, বরং রাশিয়া গেলেন, পুতিনের সঙ্গে বৈঠক করলেন। এখন এইটাই হচ্ছে মজা, যে সবসময় কিন্তু নরেন্দ্র মোদী যদি আজকে ইরানের পক্ষে, আমি ইরানের পক্ষে আছি বললে, তার কনসিকুয়েন্সেস গুলো যদি আজকে আমেরিকা, চীনও তো সেটা করছে না, কিন্তু চীন তো রাশিয়ার সঙ্গেই তার মানে সুদৃঢ় সম্পর্ক, তবু তাতে স্তর থাকে।
এখন যেভাবে আমেরিকা যেভাবে বাংলাদেশে ভূমিকা নিয়েছে, চীন সেটা নাইনি, আবার চীন কি প্রো ইন্ডিয়াও বলা যায় না। সুতরাং এখানে অনেক জটিল একটা বিদেশ নীতিতে নরেন্দ্র মোদী কিছুতেই ইরান বিরোধী অবস্থান নিতে পারে না। এটা বিজেপির আইডিওলজিক্যাল পজিশন থেকে নয়, এটা ভারতের সার্বভৌম রাষ্ট্রের যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতি ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন। ঠিক যেভাবে নরসিমহা রাও টু মনমোহন সিং টু বাজপেয়ী টু মোদি, এটা একটা ভিন্ন পথে গিয়ে আমরা একদম সম্পূর্ণ ইসরায়েলে গেলেও প্যালেস্টাইনেও সফর করা হয়, ভারতের মন্ত্রীরা যায় এবং সেখানে ইসরায়েলকে বলা হয়েছে যে আমরা প্যালেস্টাইনকে সম্পূর্ণ বিরোধিতার লাইন নিয়ে, আমার এখনো মনে আছে রাষ্ট্রপতি হিসেবে যখন প্রণববাবু গেলেন তখন ইসরায়েলে শুধু যাচ্ছেন তেল আভিভ আর জেরুজালেমে, উনি গাজা স্ট্রিপে যাবেন কি যাবেন না সেটা নিয়ে বিতর্ক হয়েছিল এবং সেখানে কিন্তু ক্যাবিনেট মানে নরেন্দ্র মোদীর ক্যাবিনেট তারা পাশ করলো যে প্রণববাবু যাবেন এবং রাজনাথ, সুষমা স্বরাজ যারা যারা তখন গেছিল সেটা কিন্তু ইসরায়েলকেও মেনে নিতে হয়েছে। কেননা বিদেশ নীতি কখনো একতরফা, আমি যেটা চাইছি মানে যেরকম আমেরিকা আমি চাইলেও পাকিস্তানকে তারা অস্বীকার করে না, পাকিস্তানকে আমাদের হজম করতে হয় সেটা, তার মানে কি মানে আমেরিকা তাহলে সম্পূর্ণ পাকিস্তানের পক্ষে? আমি এটা বলতে চাইছি যে বিদেশ নীতিটা একটা 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 তুলনামূলক মানে একটা রেফারেন্স ফ্রেমে তাকে দেখতে হয়, ওটাকে ঠিক মানে একদম আইদার অর পলিটিক্স যেটাকে বলে, হ্যাঁ সেইভাবে কিন্তু সেটাকে দেখা যায় না। না, এই প্রসঙ্গেই আরেকটা কথা আসছে যে জয়ন্তবাবু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, দেখুন আরেকটা কথা আসছে যে পাকিস্তান, যে কথাটা আপনি বারবার তুলছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্কের যে বিন্যাস সেটাকে যদি আমি একটা সামনে রাখি, যে ভারত সাধারণভাবে পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদকে কেন্দ্র করে সেই বিরোধিতা তুঙ্গে উঠেছে। পাকিস্তানের ইরান নীতিটা কি এই বর্তমানের কনফ্লিক্টে? দেখা যাচ্ছে যে পাকিস্তান একটা সময় বোধহয় প্রায় ঝুঁকেই পড়েছিল ইরানের দিকে। ট্রাম্প কিছুটা একটা স্টেজ ম্যানেজ করার চেষ্টা করেন, তিনি আসিম মুনিরকে ডেকে নিয়ে যান এবং সেখানে খানাপিনা হয় এবং তিনি ওখানে একটা বিবৃতি দিয়ে বসেন যে পাকিস্তান কোনো ডেমোক্রেটিক দেশই নয়, সুতরাং সেনাপ্রধান চালাচ্ছে, সুতরাং আমি সেনাপ্রধানকে ডেকে তার সাথে কথাবার্তা বলছি। এরপরে যখন গত 24 ঘন্টার কথা এটা, যে যখন আমেরিকা বম্বিং রিয়েলি করলো, ইরানের মাটিতে আমেরিকার বোমা পড়লো, তারপরে কিন্তু পাকিস্তান আমেরিকার এই কাজটার তীব্র নিন্দা করেছে। তাহলে আমেরিকার এই কাজটার তীব্র নিন্দা করতে পারলো পাকিস্তান, সেখানে অবশ্যই একটা ওই মুসলিম ইউনিটির ইত্যাদি প্রশ্ন এসে যেতে পারে। সেক্ষেত্রে ভারতের নীরব থাকাটা, সেটা কি ভারতের অন্দরের রাজনীতির চাপে? আমার সেটা মনে হয় না শিববাবু। তার কারণটা হচ্ছে যে আমি মনে করি এটা খুব মোদির ম্যাচিওরড একটা ডিপ্লোমেসি। আমি মিডিয়ার লোক, আমি খুব খুশি হব, আমার লিড স্টোরি হবে মোদি যদি আজকে খুব গালিগালাজ শুরু করে দেয়। পাকিস্তানের সাথে ভারতের একেবারেই তুলনা চলে না। একটা 140 কোটি একটা বৃহত্তম গণতন্ত্রের দেশে তার কম্পালশন, বরং পাকিস্তান তো আজকে বেশি করে বলতে হচ্ছে, তার কারণ পাকিস্তানকে তার যে ট্রাম্পের প্যাচে পড়ে, কারণ ট্রাম্প যেটা করেছে ওনাকে ডেকে নিয়ে গিয়ে হোয়াইট হাউসে, সেটা কিন্তু যতটা না ভারত বিরোধিতার জন্য ট্রাম্প করেছে তার চেয়ে অনেক বেশি করেছে ইরানের যে পলিটিক্সটা, ইসরায়েল বনাম ইরানের পলিটিক্সে ইরানের সাথে পাকিস্তানের যে ঝগড়া, সেই ঝগড়া তো সুবিদিত, সেখানে সেই ঝগড়াটাকে উস্কে দিয়ে তাকে একটা বাণিজ্যিক লোভ দেখিয়ে দেওয়া, যে বালুচিস্তানের লোভ দেখিয়ে, কেননা সেখানে কপার আছে, সোনা আছে, লৌহ আকরিক আছে, মানে ক্রোমাইট আছে, সেখানে পাকিস্তানের যে অবস্থা, তাদের বাজেট করার টাকা নেই, সেখানে তাদের যা অবস্থা, তারা একটা ডেসপারেশনের মধ্যে রয়েছে IMF এর ঋণের জন্য। তার ফলে তারা একেবারে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে ট্রাম্পের কাছে যে বিরোধিতাটা করেছে সেটা বরং অনেক বেশি মানে গ্যালারিকে এ করার জন্য। তার কারণটা হচ্ছে OIC, যেটা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, এবং মুসলিম যে দুনিয়া, তাতে শিয়া সুন্নির বিরোধ থাকতে পারে, কিন্তু ইরেসপেক্টিভ অফ মানে মুসলিম কান্ট্রিজ, সেখানে পাকিস্তান যদি আবার সম্পূর্ণ একঘরে হয়ে যায় মুসলিম দুনিয়াতে, তাহলেও পাকিস্তানের বিপদ। সুতরাং পাকিস্তানের কিন্তু একটা catch-22 সিচুয়েশন, যেটা আমাদের নয়।
উই ক্যান অ্যাফোর্ড টু রিমেন সাইলেন্ট। যদি আজকে সেই পরিস্থিতি হয় তখন আমরা চিৎকার করে বলবো, যদি আমাদের লেজে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত সেই পরিস্থিতি হয়নি যে হনুমানের লেজে আগুন লাগিয়েছে লঙ্কা জ্বালিয়ে দিতে হবে। সুতরাং এখনো পর্যন্ত ভারতের বিদেশ নীতি চিরকালীন বৈশিষ্ট্য যে একটা অদ্ভুত সংযম স্থিতদি, যেটা অনেক সময় বলা হয় যে এটা মানে কিছুটা বুদ্ধিস্ট ফিলোসফির প্রভাবও ভারতের বিদেশ নীতিতে পড়েছে, নেহরুর লেখায় বারবার এসেছে। সুতরাং নেহরু তো শান্তিপথ যে নাম দিয়েছিলেন তখনও উনি তো এইগুলোই বলতে চেয়েছেন যে আমরা কিন্তু মানে এই এমনকি পাকিস্তানের সঙ্গেও যুদ্ধ করতে গেলে উর্দু কবি বলেছেন যে তুমি তো এমন ছিলে না, আমি তো এরকমই, তুমি কেন এমন হও। তো সুতরাং আমাদের কিন্তু ভারতীয় বিদেশ নীতিতে সব সময় কিন্তু একটা, তার জন্য অনেক সময় সমালোচনা হয়, তাতে অনেক সময় সমালোচনা হয় যে এখন এখন আমাদের ভারতের একটা লেফট উইং অ্যান্টি আমেরিকানিজম জনমানসে আছে। অনেক পরিবর্তন হয়েছে, চাকরি বাকরি লিবারালাইজ 91-এর পর থেকে অনেক পরিবর্তন হয়েছে, তবু ভারতীয় ডিএনএতে, ডোমেস্টিক ডিএনএতে একটা অ্যান্টি আমেরিকানিজম আছে। কিন্তু ভারতের বিদেশ নীতি কিন্তু সেই কোল্ড ওয়ারের যে বিদেশ নীতি সেখান থেকে তো এখন অনেক বেশি এগিয়ে এসেছে। এখনই এই মুহূর্তে আমি কিন্তু মনে করি এক নয়া জোট নিরপেক্ষ বিদেশ নীতি নিয়ে এগোচ্ছে ভারত, এবং সেটা কিন্তু ডোমেস্টিক বিজেপি, তৃণমূল, কংগ্রেস এই প্রিজমে দেখাটা ভুল হবে। এখন সেখানে কিন্তু যদি ভারতীয় স্বার্থকে আঘাত দেওয়া হয়, কালকে যদি ভারতীয় পণ্যের ওপরে এখন ট্রাম্প রেগে গিয়ে 50% তার বাড়িয়ে দেয়, মানে তার শুল্ক বাড়িয়ে দেয়, তখন কিন্তু আমেরিকার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। মানে নরসিংহ রাওয়ের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে তিনি নিজে ইরানের সঙ্গে যে বন্ধুত্ব, যে মৈত্রী, সেইটাকে একটা অগ্রাধিকার দিলেন, এবং তিনি মনে করলেন যে সেই সময় কিন্তু ইসরায়েলের যে ভূমিকা, আজকের যে ইসরায়েল, সেদিন কিন্তু ইসরায়েলের ভূমিকাটা কিন্তু সেই জায়গায় ছিল না। এখানে কিন্তু নরসিংহ রায়ের ইরান নীতিটা পাশাপাশি তৎকালীন ইসরায়েলের পরিস্থিতিটা বুঝতে হবে। এটা নিয়েও খুব আলোচনা হচ্ছে যে ইসরায়েল এখন যেরকম একটা শক্তিশালী যুদ্ধবাদী রাষ্ট্রে পরিণত হলো, এবং তার চারপাশের যে সমস্ত দেশগুলো ইসরায়েলের সঙ্গে তারা মানে আর কি বিরোধিতা করছে, তাদেরকে এক এক করে তাদের সাথে যুদ্ধ করা, মোসাদের এই যে ভূমিকা, কেননা ইসরায়েলেও কিন্তু যে ডোমেস্টিক রাজনীতিতে শাসক বিরোধী আমরা দেখেছি তো, ভোটে শাসক দল কিভাবে নাজেহাল হয়েছিল। এখন যুদ্ধ ছাড়া ইসরায়েলের সমস্ত নির্বাচনটাও কিন্তু ওখানে যুদ্ধ, মানে একটা এমন দেশ, আমি ইসরায়েলে একাধিকবার গেছি, একটা ছোট্ট দেশ, সেটা যুদ্ধের মধ্যে দিয়েই জন্মেছে, এবং সেখানে বাধ্যতামূলক ভাবে সবাইকে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। এমনকি যারা মুসলিম, তাদেরকে, মুসলিম মেয়েদের পর্যন্ত সেখানে যুদ্ধতে মানে মানে সমর ট্রেনিং, প্রশিক্ষণ বাধ্যতামূলক। আমি বলেছিলাম যারা বুরখার ক্ষেত্রে কি হয়, তখন বলেছিল যে নার্সিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই জায়গায় নরসিংহ রাও কি করলো, ইসরায়েলের সাথে ঝগড়া করেনি, বরং বাণিজ্য মন্ত্রী প্রণব বাবু ছিলেন সেই সময়, কিন্তু যে বাণিজ্যিক যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার কিন্তু শুরু হয়েছিল নরসিংহ রায়ের সময়। প্রণব বাবু সাংবাদিক বৈঠক করে নির্মাণ ভবনে ঘোষণা করলেন যে আমরা এটা তুলে নিলাম এই নিষেধাজ্ঞা। কিন্তু একদিকে যেরকম তুলে নিয়েছিল, আবার কংগ্রেসের সেই ইন্দিরা গান্ধীর সময়কার, ঠান্ডা যুদ্ধের সময়কার প্যালেস্টাইন ও নীতি, সেটাও কিন্তু কখনো ছাড়েননি, এবং প্রণববাবু রাষ্ট্রপতি থাকার সময় সেটা সেই ধারাবাহিকতা, কংগ্রেসের সেই নীতিটাকে বজায় রেখেছেন। এবারে আসি যেটা তুমি প্রশ্ন করছো, যে ইরানে গিয়ে নরসিংহ রাও কি করলেন, এই ওয়াইসিটাকে ভেঙে দিলেন। অর্থাৎ একদিকে ওয়াইসি যে একতরফা ভারত বিরোধী অবস্থান গ্রহণ করা, কেননা এটাও কিন্তু ভুলে গেলে চলবে না যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বিদেশ নীতিটা বদলায়। একই জায়গায় যেটা ইরান আমাদের সমর্থন করেছে, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না 1971 সালে ইন্দিরা গান্ধী যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠিত হলো, তখন এই আমেরিকা কিন্তু আমাদের পক্ষে ছিল না, পাকিস্তানের পক্ষে ছিল, এবং চীন, তারা কিন্তু আমাদের পক্ষে ছিল না এবং বিরোধিতা করেছিল। তাহলে আমেরিকা এবং চীনের বিরোধিতা থাকা সত্ত্বেও ইন্দিরা গান্ধী বাংলাদেশটাকে সার্বভৌম রাষ্ট্রের মানে মুক্তিযুদ্ধকে সমর্থন করে পাকিস্তানের সাথে লড়েছিলেন। আজকে সেই পরিস্থিতি নেই, আজকে চীন এবং আমেরিকা সেই জায়গায়